গপ্পের গাড়ি নিবেদিত আজকের গপ্প লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গোলদিঘির ভূত। গপ্প পাঠে লেখক ও ভদ্রলোকের ভূমিকায় অনুপম, গপ্পের সূত্রধর শুভদীপ, সাউন্ড ডিজাইনিং, প্রোডাকশন ও কর্মকর্তার ভূমিকায় অর্ণব। শুরু হচ্ছে আজকের গপ্প। গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার আপিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয়, ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো। এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে সে বলবার না। ভূত না হলেও বলতে কি, সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের লিহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হাটের পক্ষেও। হাট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তা হলেও ছেলের মতো ফেল করতেও তো পারে। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের ওপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই আমার গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজনা। আমি বললাম, এই ভূতত্ত্ব ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ত্ব। আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারের 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। ও একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সুরে গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব, এই সব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময়ে সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। সম্পাদক বললেন, এটা একটু পড়ে দেখো তো। দেখেছি। আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির এই ভূতুড়ে ব্যাপারটার সবিশেষ জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাপ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে, তে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যেই তো, ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি?
অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখালাম। চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এ চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে আগে, সব মাটি হবে। তাহলে তাহলে একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটায় ঘোরোগে। যাকে দেখবে একটু ভীত, ভাবিত, সন্ত্রস্ত, পাকড়াবে অমনি। মুচড়ে পড়া ম্রিয়মাণ যদি কেউ তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে একদম। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরস্মৈপদী বেগার ঠেলতে, বিশেষত যার পিছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনো দিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড়। আমি কি পারবো? তবুও আমি গাঁই করি। পারবে হে পারবে, তুমি তোখর ছেলে, তাই তো তোমাকেই এই গুরু ভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা এই দুঃসাধ্য কাজ হবে হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা। তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন। তার নিজের পকেট হাতড়ে টাতড়ে খুচরো খাচড়ায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারে শটান। অলিগলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটার চারকোনায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত, ভাবিত, বিচলিত, বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলাল লেগেছিল আজ। এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধ্যা উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাসবাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি, ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো আবার, টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? ভূত নয় তো এরা সব? আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত, সম্প্রতি কফিত সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে।
কফি হাউসে হানা দেবার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে ক্যাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূতটুত দেখছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই বসলাম তাই। বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটাটো চিপসের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প জমে বেশ, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়ল আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুঁলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই, না, ভূত টুত কিছু নেই এখানে, সাত জন্মেও না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটা। আমি এক চুমুক কফি খাই, আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গেলাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণ আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পাড়তে যাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব কবে। 17 গেলাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকার বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্যে 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা সুধন। সে তো আরেকজন। আমরা কি কানা ঘাস বেচতে এসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না। কেন? ওই 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 ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোটে 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাঁধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো মশাই পুলিশ ডাকতে হয়, বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু। তার কথা না খসতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ করতে হয়, ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহারাওয়ালা আমায় বাধা দিল। বলল, চলিয়ে থানে মে। थाना में কেন যাব? क्या किया? कॉफी खाया, उसका जो दाम दे दिया, चुक गया, फिर थाना का है? কিন্তু কে শোনে? পাহারাওয়ালা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চলল আমায়। এমন সময়ে দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মালকোঁচা মেরে।
আমাকে সাহায্য করতেই এতক্ষণে, কিন্তু আমাকে না, পাহাড়াওয়ালাকেই। পাহাড়াওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। अरे अरे बाबा, तुम लोग क्या करता बोलो तो? हमको पा ছেড়ে দাও না, থানা মে কি আমি নিজে হেঁটে যেতে জানি নে? আপত্তির সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়িয়ে বানিয়ে একাকার করি। तुम्हारा पैर पकड़ा कौन है? हम तो गर्दन लिया, दूसरे तो कोई यहाँ है भी नहीं। পাহাড়াওয়ালার আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। শুনলেন আজকের গপ্প গোল দিঘির ভূত। গপ্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।